বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলা স্বরধ্বনির পরিচয় প্রসঙ্গিত আলোচনা নিয়ে। আজকের ক্লাসে আমরা স্বরধ্বনির পুরো বিষয়টা বেশ কিছু ছকের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, আর কিছু না হোক তোমরা কিছু ছকের যে প্রেমে পড়বে এটুকু নির্ধারিত। চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, স্বরধ্বনির আলোচনাকালে আমাদের প্রথমে দেখা দরকার স্বরধ্বনি বলতে কি বোঝায়। আমরা ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে স্বরধ্বনির সংজ্ঞা দিয়েছেন সেটা দিয়ে শুরু করি। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ব্যতি রেখে স্বয়ংপূর্ণ ও পরিস্ফুটভাবে উচ্চারিত হয় এবং যাহাকে আশ্রয় করিয়া অন্য ধ্বনি প্রকাশিত হয় তাহাকে স্বরধ্বনি বলে। এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্বরধ্বনি সম্পর্কে যে কথাটি বললেন, এটার যদি সরল অর্থ করি তাহলে আমরা কি পাবো? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া একাই উচ্চারিত হয়, অর্থাৎ নিজেই স্বয়ংসম্পূর্ণ, সেই ধ্বনি মূলত স্বরধ্বনি। দেখো, এই যে স্বরধ্বনির আলোচনা করতে গিয়ে যখন বিভিন্ন বইগুলো ঘাটাঘাটি করছিলাম তখন কিছু সমস্যা মাথা চাড়া দেয়। কেমন? স্বরধ্বনির শ্রেণীবিভাগ করতে গিয়েই মূলত যে সমস্যাগুলো এসেছে তা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। স্বরধ্বনির শ্রেণীবিভাগকে আমরা দুটো পর্যায়ে ভাগ করে আলোচনা করব। বেশিরভাগ বইগুলোতে এই ভাগটাকে দুটো ভাগেই দেখানো হয়েছে। ভাগগুলো কেমন? আমরা প্রথম একটা ভাগ বিষয়টাকে আলোচনা করি, যেটা উচ্চারণের দিক থেকে ভাগ করছি। আচ্ছা, উচ্চারণগত দিক থেকে আমরা যদি স্বরধ্বনি ভাগ করি তাহলে কি পাবো? না, উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ এবং সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। তোমরা ছকটার দিকে লক্ষ্য করো, স্বরধ্বনিকে তিনটে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এখানে 6টা অংশে বিভক্ত। কণ্ঠস্বর বা কণ্ঠ স্বরধ্বনি, স্বরগুলোকে যদি তোমরা স্বরধ্বনি ধরে নাও অসুবিধা নেই। কণ্ঠ স্বরধ্বনি, তালব্য স্বরধ্বনি, ওষ্ঠ স্বরধ্বনি বা ওষ্ঠস্বর, মূর্ধন্য স্বর, কণ্ঠ তালব্য স্বর, কণ্ঠস্থ স্বর। তাহলে উচ্চারণ স্থান অনুসারে আমরা স্বরধ্বনিকে 6টা ভাগে ভাগ করেছি। এবার যদি উচ্চারণ প্রকৃতি অনুসারে ভাগ করি তাহলে আমরা দেখো দুটো ভাগে ভাগ করছি, একটা হ্রস্বস্বর, একটা দীর্ঘস্বর। আর সময়ের যে তারতম্য তাকে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু স্বরধ্বনিকে একটা ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে প্লুতস্বর। এখন আমরা দেখে নেব এই যে উচ্চারণের স্থান অনুযায়ী যে স্বরধ্বনির শ্রেণী বিভাগ, সে অংশটাকে সবটাই বলেছি ছকের সাহায্যে দেখাবো, যাতে ছকের প্রেমে তোমরা পড়তে বাধ্য হও। চলো দেখি পরের অংশটা। দেখো, উচ্চারণ স্থান অনুসারে স্বরের শ্রেণী বিভাগ, স্বরধ্বনির শ্রেণী বিভাগ, বিষয়টা একই। আচ্ছা, শ্রেণী বিভাগের এই দিকে আমি 6টা অংশকে মার্কিং করে দিয়েছি, তারপরে উচ্চারণের স্থান রেখেছি, তারপরে স্বরগুলোর নাম অর্থাৎ স্বরধ্বনির নামগুলোকে রেখেছি, তাই না? তাহলে কণ্ঠস্বর, কণ্ঠস্বরের প্রধান উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ। আচ্ছা, সংজ্ঞা যদি আমাদের এখান থেকে জানতে ইচ্ছে করে কণ্ঠ স্বরধ্বনি কাকে বলে, দেখো এই ছক থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা সংজ্ঞা তৈরি করতে পারবে। যেমন যে স্বরধ্বনিগুলি কণ্ঠ থেকে উচ্চারিত হয় সেগুলো কণ্ঠ স্বরধ্বনি। আচ্ছা, যেমন অ আর আ। আচ্ছা, তালব্য স্বর বা তালব্য স্বরধ্বনি, যে স্বরধ্বনিগুলির উচ্চারণের স্থান হলো তালু অর্থাৎ তালু থেকে উচ্চারিত হয়, সেগুলোকে আমরা বলছি তালব্য স্বরধ্বনি বা তালব্য স্বর। যেমন এ, হ্রস্বই, দীর্ঘই, তাই না? আর ওষ্ঠস্বর, এর উচ্চারণের স্থান হচ্ছে ওষ্ঠ, যেমন হ্রস্ব এবং দীর্ঘ। আচ্ছা, মূর্ধন্য স্বর, উচ্চারণের স্থান হচ্ছে মূর্ধা, যেমন রি। কণ্ঠ তালব্য স্বর, দেখো কণ্ঠ এবং তালু দুটোই উচ্চারণের স্থান, তাই না? তাহলে এটা হচ্ছে এ আর ওই। কণ্ঠস্থ স্বর, কণ্ঠ প্লাস ওষ্ঠ মানে দুটোই, তাহলে হচ্ছে ও আর ও। এই যে দেখো, আমরা মূলত যে স্বরধ্বনিগুলো পেলাম সেই স্বরধ্বনিগুলোর শ্রেণীবিভাগ উচ্চারণের স্থান অনুসারে দেখিয়ে দিলাম। আচ্ছা, উচ্চারণের পরে কি হতে পারে? না, আমরা দেখব পরের অংশটা, যেটা উচ্চারণ প্রকৃতি অনুযায়ী দুটো ভাগে ভাগ করেছিলাম।
একটা হ্রস্বস্বর, একটা দীর্ঘস্বর, অর্থাৎ একটা উচ্চারণ করতে কম সময় লাগবে, অর্থাৎ কম শ্বাসবায়ু ব্যবহৃত হবে, আর একটা উচ্চারণ করতে বেশি সময় লাগবে বা বেশি শ্বাসবায়ু প্রয়োজন হবে, তাই তো? আচ্ছা, ছকের মধ্যে দেখো সেই বিষয়টাকে আমি তুলে ধরেছি। কি করেছি? হ্রস্বস্বরে লেখা আছে উচ্চারণকালে কম সময় লাগে। আচ্ছা, সংজ্ঞাটা যদি গোটা সাজাতাম তাহলে কি পেতাম, বা পুরোপুরি যদি বলতাম, যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে কম সময় লাগে, অর্থাৎ উচ্চারণকালে শ্বাসবায়ু কম পরিমাণে প্রয়োজন হয় বা ব্যবহৃত হয়, তাকে আমরা বলছি হ্রস্বস্বর বা হ্রস্ব স্বরধ্বনি। যেমন অ, হস্যই, হস্যু আর রি। দেখো, হ্রস্বই, হ্রস্যু, রি, অ, হ্রস্বই, হ্রস্যু, রি, এই যে চারটে, এগুলোকে আমরা সাধারণত হ্রস্বস্বর বা হ্রস্ব স্বরধ্বনি বলে থাকি। এবার দীর্ঘস্বর বা দীর্ঘ স্বরধ্বনি কি? দেখো, যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে বেশি পরিমাণ শ্বাসবায়ুর প্রয়োজন হবে বা বেশি পরিমাণে সময় লাগবে, সেগুলোকেই বলবো আমরা। যেমন আ, এ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ঔ, এগুলো সাধারণত সব দীর্ঘস্বরের পর্যায়ভুক্ত। কিন্তু এই দুটো ভাগ ছাড়াও স্বরধ্বনিকে প্রাথমিক পর্যায়ে আর একটা ভাগেও ভাগ করেছিলাম আমরা। কিছু সময় লক্ষ্য করি না, যখন কোনো গান শুনি বা কেউ কান্না করে, এইগুলোর ক্ষেত্রে কি হয়, কোনো কোনো একটা স্বরকে অনেকক্ষণ টেনে উচ্চারণ করা হয়। যেমন বন্দে মাতরম, দেখো বন্দে, এটা অনেকক্ষণ ধরে উচ্চারিত হয়, হয় না? এই যে উচ্চারণের সময়ের যে তারতম্য, এই সময়ের তারতম্য অনুযায়ী স্বরধ্বনিকে আর একটা ভাগেও ভাগ করা যায়, সেটা হচ্ছে প্লুতস্বর। এই যে প্লুতস্বরের নামকরণ কেন হলো? প্লুত কথার অর্থ হলো টানা, এক টানা। গান বা কান্নার সময় স্বরকে টেনে টেনে উচ্চারিত করা হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি বলতাম প্লুতস্বর কাকে বলে, গান বা কান্নার সময় যে স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারিত করা হয় তাকে বলা হচ্ছে আমাদের প্লুতস্বর। দেখো, প্লুতস্বর বেশ কয়েকটা রয়েছে, আমি কয়েকটা উদাহরণ তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। যেমন আ, মাকে হয়তো বাড়িতে বেশ কিছু সময় দেখতে পেলাম না, একটু যখন ছোট ছিলাম, তখন কি করতাম, মা বলে ডাকতে শুরু করতাম। এই মা, আ, অনেকক্ষণ ধরে আটা চলতো। গানের রেওয়াজ ছাড়াও কিন্তু আটা অনেক সময় ধরে চলতো। এই যে টেনে উচ্চারিত করা, এটা হচ্ছে প্লুতস্বর। বা মাঝি, ই, বা দেখো উ, এ, এইগুলো হচ্ছে সব প্লুতস্বরের উদাহরণ, এটা বলা যেতে পারে। তাহলে দেখো, এই যে প্রথম দিকের যে স্বরধ্বনি শ্রেণী বিভাগটা দেখলাম, এগুলোর মধ্যে কিন্তু আমরা তিনটে পর্যায়ে ভাগ করেছি। এরপরে দেখা যাচ্ছে বাংলা ব্যাকরণ বইগুলোতে স্বরধ্বনির আর এক পর্যায়ে ভাগ করা রয়েছে। আচ্ছা, ভাগগুলো কেমন হতে পারে? সেটা মূলত স্বরধ্বনিকে প্রথমত দুটো পর্যায়ে ভাগ করছে, একটা মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। আচ্ছা, ভাগটাকে একটু দেখার চেষ্টা করি। দেখো, এটাকে বলছে প্রকৃত বিভাজন। প্রকৃত বিভাজনের ভিত্তিতে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। ছকটাকে আমি অনেকটা চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য চারিদিক দিয়ে ঘুরিয়ে। দেখো, প্রথমত স্বরধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা মৌলিক স্বরধ্বনি, একটা যৌগিক স্বরধ্বনি। স্বর মানে স্বরধ্বনি ধরে নেবে তোমরা, ঠিক আছে? তাহলে মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি। দেখো, মৌলিক স্বরধ্বনির ঘরটাকে আমি কালো করেছি, আর যৌগিক স্বরধ্বনিটাকে আমরা সবুজ করেছি। কালোটাকেই মূলত ঘুরিয়ে নিয়ে গিয়ে চারটে পর্যায়ে ভাগ করেছি। লক্ষ্য করে দেখো, একটা হচ্ছে জিহ্বার অবস্থান অনুযায়ী, যেটাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি। স্বর মানে স্বরধ্বনি। আচ্ছা, জিহ্বার ওঠা নামা অনুযায়ী উচ্চ স্বরধ্বনি, আচ্ছা উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি। তাহলে বুঝতে পারলাম আমরা। এরপরে দেখো, একটু ঘুরে গিয়ে কি করেছি, ঠোঁটের ফাঁকা অনুযায়ী, অর্থাৎ মুখ বিবরের মধ্যে ফাঁক অনুযায়ী, সেটা হচ্ছে কি, সংবৃত্ত স্বরধ্বনি, অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি আর বিবৃত স্বরধ্বনি। আর একটু ওপরের দিকে ওঠো, দেখো লেখা আছে ঠোঁটের আকৃতি অনুযায়ী প্রসারিত স্বরধ্বনি আর কুঞ্চিত স্বরধ্বনি। তাহলে দেখো, এই যে মৌলিক স্বরধ্বনিকে চারটে ভাগে ভাগ করলাম। প্রথমত জিহ্বার অবস্থান অনুযায়ী, জিহ্বার ওঠানামা অনুযায়ী স্বরধ্বনির ভাগ, ঠোঁটের ফাঁকা অনুযায়ী স্বরধ্বনির ভাগ আর ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনির ভাগ। আর এইগুলোর কোনটা কোনটা কতগুলো করে ভাগ করা হয়েছে দেখো, আমি পরপর তার মধ্যে বক্সগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছকটাকে খুব ভালো করে তোমরা দেখে রাখবে।
আচ্ছা, এই ছক দেখার পরেও আর একটা ছক তোমাদের জন্য নিয়ে এসেছি। ছকটা যদি ভালো করে আত্মস্থ করতে পারো, এই যে এতগুলো যে স্বরধ্বনির ভাগগুলো দেখলে না, কোনটা কার উদাহরণ, কোনো দিন তোমাদের ভুল হবে না। আমি ছকটাকে ওপরে রেখে তারপরে নিচে এই ধ্বনিগুলি সম্পর্কে, এই স্বরধ্বনির ভাগগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে মৌলিক স্বরের যে ভাগটা পেলাম তার হচ্ছে জিহ্বার অবস্থান অনুযায়ী। দেখো, আগে মৌলিক স্বর সম্পর্কে যদি না জানি আমরা, তাহলে বিষয়টা কেমন যেন একটু অগোছালো হয়ে থাকে। আচ্ছা, মৌলিক স্বর কাকে বলে? দেখো, যেসব স্বর একক ও অবিভাজ্য, মানে যাকে বিভাজন করা যায় না, তাকে মৌলিক স্বর বলা হয়। আচ্ছা, এই মৌলিক স্বরের সংখ্যা তাহলে কত? দেখো, সর্বজনীন বা আন্তর্জাতিক ভাষায় 8টি মৌলিক স্বর। অ, আ, রস্বই। দেখো, দুটো রস্বই আছে, এখান থেকে একটা বদল হবে, এটা হচ্ছে রস্যু হবে, রস্যু। অ, আ, রস্বই, রস্যু। এ, ও, এ আর এ, ওখানে একটু পরিবর্তন তোমরা করে নেবে। আর বাংলায় স্বীকৃত মৌলিক স্বর হচ্ছে 7টি। অ, আ, রস্বই, রস্যু, এ, ও আর এ। অর্থাৎ আমাদের বাংলায় যে মৌলিক 7টা স্বরধ্বনি রয়েছে, তার সাথে আর একটা যুক্ত আছে সর্বজনীন বা আন্তর্জাতিক ভাষায়, সেটা হচ্ছে এ জফলা আকার এ। তাহলে সংখ্যাটা আমরা জেনে নিলাম। এবার এই যে শ্রেণী বিভাগটা আমরা জানবো। আমরা আগেই ছকের সাহায্যে শ্রেণী বিভাগ দেখেছি, কিন্তু আমরা যে 7টি যে মৌলিক স্বর, সেই 7টা মৌলিক স্বরকে বা স্বরধ্বনিকে 4টে দিক থেকে ভাগ করেছি। একটা জিহ্বার অবস্থান অনুযায়ী, জিহ্বার ওঠানামা অনুযায়ী, ঠোঁটের আকৃতি অনুযায়ী আর ঠোঁটের ফাঁকা অনুযায়ী। ক্লিয়ার? তাহলে এইবার আমরা দেখব এই প্রত্যেকটার ভাগগুলো সম্পর্কে। অধৈর্য হয়ে যেও না, বলছি অনেক নতুন কিছু বিষয় শিখতে পারবেন। দেখো, এই শেখার জন্য তো এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না, আর আমার তো কোনো অনলাইন বা অফলাইন কোনো ব্যাচ নেই। যা কিছু ভালো লাগা খারাপ লাগা সবটা তোমাদের কেন্দ্র করে। এবার তোমাদের সামনে আসি, নিজেরও ভালো লাগে, তাই সারাদিনের ক্লান্তি ঝেড়ে ইচ্ছে করে একটা ক্লাস দিই। যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না, চলো পরের অংশে। এই মৌলিক স্বরধ্বনির যে ভাগগুলোর একটা আমি ছক তৈরি করেছি। ছকটা অবশ্য বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে উপস্থাপন করা আছে, যে যেভাবে উপস্থাপন করতে পারে। আচ্ছা, আমি কিভাবে উপস্থাপন করেছি একটু দেখো, ভালো করে লক্ষ্য করো। বিভিন্ন কালার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো মাঝখানে একটা জিহ্বার একটা চিত্র আঁকা আছে, ধরে নাও। আচ্ছা, প্রথম দিকে লাল অংশটাই, সেখানে কি আছে, খয়েরি অংশ বা লাল অংশ, সেখানে দেখো প্রসারিত লেখা আছে, আছে তো? তারপরে লেখা আছে দেখো সম্মুখ, কালো রঙের অংশটাতে। আর সবুজ রঙের অংশটাতে কি আছে, ই, তারপরে এ, তারপরে এ, আর নিচে দেখো আ। লক্ষ্য করে দেখেছো? তাহলে এই দিকের অংশটা হচ্ছে এক সাইড হয়েছে। এবার এই দিকে এসো, দেখো সবুজ রঙের অংশ আছে রস্যু, তারপরে ও, তারপরে অ, আর নিচে অবশ্যই আ। নিচেরটা সবার, ডান দিকেরও বাঁ দিকেরও। তারপরে দেখো পশ্চাৎ লেখা আছে, তারপরে কুঞ্চিত লেখা আছে। আর এদিকে দেখো সবুজের মধ্যে লেখা আছে উচ্চ অবলিক সংবৃত, মানে উচ্চ স্বরধ্বনি, সংবৃত স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, তারপরে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। হলুদের মধ্যে দেখো নিম্ন মধ্য স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি। আর নিচের দিকে দেখো হালকা গোলাপির মধ্যে কেন্দ্রীয় স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি। এবার কথা হচ্ছে, এই ছকটা থেকে আমরা কি করে বুঝবো প্রত্যেকটা স্বরধ্বনি কোনগুলো কোনগুলো। যেমন প্রসারিতর দিকটা আগে আসো, এক সাইড থেকে শুরু করি। দেখো, প্রসারিত মানে 4টেই। প্রসারিত দেখো ওপর থেকে যেখান থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায়, নিচে অবধি। তাহলে রস্বই, এ, এ আর আ, এই 4টেকে বলা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। তারপরে দেখো কালো অংশটা 3টেকে জুড়ে আছে, 3টে বর্ণকে জুড়ে আছে, 3টে ধ্বনিকে জুড়ে আছে। কি কি? রস্বই, এ আর এ, এই 3টেকে বলছি আমরা সম্মুখ স্বরধ্বনি। ক্লিয়ার? আচ্ছা, এই সাইডে চলে এসো। আবার দেখো রস্যু, ও আর অ, এই 3টেকে জুড়ে আছে কালো মধ্যে পশ্চাৎ। তাহলে আমরা বলবো রস্যু, ও আর অ, এটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। আবার রস্যু, ও, অ, এটাকে বলছি কুঞ্চিত স্বরধ্বনি। ক্লিয়ার?
প্রসারিত 4টে বলবো, কুঞ্চিত আমরা 3টেকে বলবো, হয়েছে। এবার সবুজে সবুজ, চলো সবুজে সবুজ, রস্বই আর রস্যু, এটাকে বলছি উচ্চ স্বরধ্বনি, আবার এটাকে বলছি আমরা সংবৃত্ত স্বরধ্বনি। ক্লিয়ার? এবার দেখো আমরা অরেঞ্জের মধ্যে যাব, কি আছে, এ আর ও, এই দুটোকে বলছি উচ্চ মধ্য স্বরধ্বনি, আবার অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি বলছি। নিচে হলুদে যাও, দেখো এ আর অ, এটাকে বলছি নিম্ন মধ্য স্বরধ্বনি বা অর্ধ বিবৃত স্বরধ্বনি। আর নিচের দিকে যে আটা পাচ্ছি গোলাপির মধ্যে, হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি। ক্লিয়ার? আচ্ছা, এইবার প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমি ঠিক এই ছবিটাকে সামনে রেখে তার নিচে আলোচনা করব। মোবাইলে যদি ছবিটাকে খুব ছোট বলে মনে হয়, ফোনটাকে একটু ঘুরিয়ে নেবে যাতে একটু বড় দেখতে পাও। আচ্ছা, আমি এই ছবিটা উপরে রেখে দিচ্ছি ফিক্সডভাবে। এই ছবির নিচে এবার ভাগগুলো নিয়ে আলোচনা করব এবং ছবির সাহায্যে বুঝে নেবে যে ভাগগুলোর সংজ্ঞাগুলো কিভাবে তোমরা মনে রাখবে। আচ্ছা, আমরা প্রথম ভাগে চলে যাই। জিহ্বার অবস্থান অনুযায়ী মৌলিক স্বরের শ্রেণীবিভাগ, তাই তো? আচ্ছা, মৌলিক স্বরের শ্রেণীবিভাগ, আমরা এই যে ভাগগুলো এখন করছি সবটাই কিন্তু মৌলিক স্বর। তাহলে একদিকে রেখেছি নামকরণ, একদিকে নামকরণের কারণ, একদিকে উদাহরণ। আচ্ছা, প্রথমে সম্মুখ স্বর। সম্মুখ স্বর মানে সম্মুখ স্বরধ্বনি। আচ্ছা, তোমরা ছবি থেকে বলো তো, দেখো প্রথম দিকের কালো অংশটা সম্মুখ লেখা আছে, ওখানে কটা কটা ধ্বনিকে নিয়ে সম্মুখ করা হয়েছে? 3টে, রস্বই, এ আর অ্যা। লক্ষ্য করে দেখেছো? তুমি এদিকে চলে যাও, দেখো উদাহরণে ওই 3টেই রাখা আছে। বুঝতে পেরেছো? উদাহরণে দেখো 3টেকেই রাখা আছে। এখন কথা হচ্ছে, উদাহরণে আমি জেনে নিলাম সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হচ্ছে ওই 3টে, তাহলে সংজ্ঞা কি করে করব? দেখো লেখা আছে, এই স্বর উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখগহ্বরের সামনের দিকে অবস্থান করে। তাহলে আমরা যদি বলতাম যে মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখগহ্বরের সামনের দিকে অবস্থান করে, তাকে আমরা সম্মুখ স্বরধ্বনি বলি বা বলতে পারি। তাহলে সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনগুলো? রস্বই, এ আর অ্যা। ক্লিয়ার? এবার যদি বলতাম পশ্চাৎ স্বরধ্বনি, পশ্চাৎ মানে ঠিক উল্টো দিকে আসলে, দেখো কালো অংশের মধ্যে লেখা আছে পশ্চাৎ, পেয়েছো? খুঁজে আছে না? আর একটা কথা বলি, তোমরা অবশ্যই মোবাইলের বিশেষ করে একটু রেজুলেশনটা বাড়িয়ে নেবে। দেখো, কোয়ালিটি যদি না বাড়িয়ে নাও তাহলে তোমরা ভালো পরিষ্কার দেখতে পাবে না। তোমরা যখন ভিডিওটা দেখছো, দেখো ইউটিউবের ঠিক ডান দিকের কোণার দিকে একটা চাকার মতো আকৃতি আছে না, ওখানে গিয়ে অ্যাডভান্সে গিয়ে তোমরা 1080 পিক্সেল করে নেবে, তাহলে ভিডিওটা ভালো পরিষ্কার দেখতে পাবে। অনেকের ওখানে কমানো থাকাতে তোমরা অস্পষ্ট লেখাগুলো বুঝতে পারো না, ছবি ঝাপসা হয়, এরকম অনেক সমস্যা থাকে। যাই হোক, তোমরা যে ডান দিকের ওপরে কোণায় চাকাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে গিয়ে অ্যাডভান্সে গিয়ে তোমরা কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে, তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে। যাই হোক, যেখানে ছিলাম, তাহলে পশ্চাৎ স্বরধ্বনি কালো অংশটার কথা বলছিলাম। আচ্ছা, কালো অংশের পাশে দেখো 3টে সিম্বল, 3টে ধ্বনি আছে, রস্যু, ও আর অ। দেখো এখানে উদাহরণে সেইগুলো লেখা আছে, আছে না? তাহলে পশ্চাৎ স্বরধ্বনি কোন 3টেকে বলবো? রস্যু, ও আর অ। তাহলে এবার পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে? দেখো ছকটাকে লক্ষ্য করো। এই স্বর উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখগহ্বরের পিছন দিকে অবস্থান করে। তাহলে প্রথম দিকে সামনের দিকে হলে সম্মুখ, আর পিছনের দিকে হলে পশ্চাৎ। হয়েছে? এবার সংজ্ঞাটা নিজের মতো করে সাজিয়ে নেবে। ওই যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখগহ্বরের সামনের দিকে হলে সম্মুখ, মুখগহ্বরের পিছনের দিকে হলে পশ্চাৎ। এবার হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। দেখো নিচে কেন্দ্রীয় কোনটা বলো তো? দেখো নিচে আ, ছবিতে লক্ষ্য করো, আ গোলাপি রঙের, হালকা গোলাপি রঙের যেটা হচ্ছে আ, আছে তো? ওখানে কেন্দ্রীয় স্বরধ্বনি লেখা আছে, নিম্ন স্বরধ্বনি লেখা আছে, বিবৃত স্বরধ্বনি লেখা আছে, আছে না? এই ভাগগুলো তো করা আছে। তাহলে এখানে আমরা বলবো যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখগহ্বরের ঠিক মাঝখানে অবস্থান করে, তাকে বলছি কেন্দ্রীয় স্বর বা কেন্দ্রীয় স্বরধ্বনি আ। দেখো সিম্বল আমাদের যে ছকটা দেওয়া আছে, এখানে আ কিন্তু পরিষ্কার দেওয়া আছে, আছে না? তাহলে ছক থেকে আমাদের পরের আলোচনাটা অনেকটাই সহজ হয়ে গেল। আচ্ছা, প্রথম ভাগ ক্লিয়ার। চল এবার দ্বিতীয় ভাগে যাই। আচ্ছা, দ্বিতীয় ভাগে কি পাচ্ছি? জিহ্বার ওঠানামা অনুসারে মৌলিক স্বরের শ্রেণীবিভাগ। একদিকে নামকরণ, একদিকে নামকরণের কারণ, আর একদিকে উদাহরণ। আচ্ছা, আমরা 4টে ভাগ পাচ্ছি, একটা উচ্চ স্বরধ্বনি, একটা উচ্চ মধ্য স্বরধ্বনি, একটা নিম্ন মধ্য স্বরধ্বনি, আর একটা নিম্ন স্বরধ্বনি। ঠিক আছে? তাহলে এই 4টে ভাগের সংজ্ঞা তো শিখবই,
তার সাথে সাথে উদাহরণগুলোকে শিখবো। আমি ছবিটা কিন্তু ওপরে যে তোমাদের শেখার যে মূল স্তম্ভ, যে ছকটা বলেছিলাম না, ছকের প্রেমে পড়ে যাবে, ছকটাকে কিন্তু ওপরে রেখে দিয়েছি। ছকটাকে তোমরা খাতায় এঁকে রাখবে, খুব সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এবার লক্ষ্য করো উচ্চ স্বরধ্বনি। আচ্ছা, এবার একটু সাইডের দিকে চলে এসো, তোমরা সাইডের দিকে চলে এসো। কি আছে? উচ্চ অবলিক সংবৃত, সবুজ অংশটা দেখো, উচ্চ অবলিক সংবৃত লেখা আছে। তাহলে সবুজ যে দুটো ধ্বনি পাচ্ছি, রস্বই আর রস্যু, এই দুটোকে আমরা বলছি উচ্চ স্বরধ্বনি। ঠিক, উদাহরণে ঘরে যাও, দেখো কি লেখা আছে, উচ্চ স্বরধ্বনি পেয়েছি। তাহলে সংজ্ঞাটা বুঝে নাও। আমরা বলবো, দেখো ওখানে লেখা আছে, এই স্বর উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখগহ্বরের উচ্চ স্থানে অবস্থান করে, ওই জন্য উচ্চ স্বরধ্বনি। তাহলে আমাদের যদি ভালো করে সংজ্ঞাটা বলতে বলতে বলা হয়, আমরা কি বলবো? যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখগহ্বরের উচ্চ স্থানে অবস্থান করে তাকে উচ্চ স্বরধ্বনি বলা হয়। যেমন রস্বই, রস্যু, ক্লিয়ার, সবুজ অংশটা। আচ্ছা, এবার আমরা অরেঞ্জে আসবো, কমলা রঙের অংশে। এ আর ও এই দুটোকে বলছি উচ্চ মধ্য, আবার অর্ধ সংবৃত্ত। আচ্ছা, উচ্চ মধ্যটাই আমাদের এখন আলোচনা করতে হবে, তাই না? তাহলে উচ্চ মধ্য স্বরধ্বনি কাকে বলবো? দেখো, এ আর ও স্বরধ্বনিকে বলবো, ঠিক? তাহলে সংজ্ঞাটা একটু জেনে নিই। যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে জিহ্বা মুখগহ্বরের উচ্চ মধ্য স্থানে, দেখো ওটা মধ্য, ওপরের দিকে উঁচু, তার মাঝে ওটা, তাহলে উচ্চ মধ্য স্থানে অবস্থান করে তাকে আমরা উচ্চ মধ্য স্বরধ্বনি বলছি, যেমন এ আর ও। আচ্ছা, এরপরে আমরা নিম্ন মধ্য স্বরধ্বনিতে আসব। নিম্ন মধ্য স্বরধ্বনি কাকে বলবো? যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখগহ্বরের নিম্ন মধ্য স্থানে অবস্থান করে তাকে আমরা বলবো নিম্ন মধ্য স্বরধ্বনি। কোনগুলো? এ আর অ হচ্ছে। এবার দেখো নিচের দিকে লেখা আছে কি, নিম্ন স্বরধ্বনি। আচ্ছা, নিম্ন স্বরধ্বনি কাকে বলবো? দেখো, আমরা একইভাবে বলবো, যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা মুখগহ্বরের নিম্নে অবস্থান করে তাকে নিম্ন স্বরধ্বনি বলছি। আচ্ছা, এই যে নিম্ন স্বরধ্বনি, এটা আ, এটাও কেন্দ্রীয় স্বরধ্বনি, এটাই বিবৃত স্বরধ্বনি। তাহলে আ হচ্ছে নিম্ন স্বরধ্বনি। তাহলে এই ছকটা কি বুঝতে তোমাদের অসুবিধা আছে? না। তাহলে দুটো পার্ট ক্লিয়ার করলাম, একটা সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি আর কেন্দ্রীয় স্বরধ্বনি, আর একটা পেলাম উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, দুটো ক্লিয়ার। আচ্ছা, চলো পরের পার্টে। ঠোঁটের আকৃতি অনুসারে মৌলিক স্বরধ্বনি শ্রেণী বিভাগ। একটা প্রসারিত স্বরধ্বনি বা প্রসৃত স্বরধ্বনি, একটা কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি। ঠিক আছে, এগুলো দুটো নাম আছে, দেখো আমি ছকের সাহায্যে নামগুলোকে দিয়েছি। আচ্ছা, প্রসারিতর ঘরে 4টে উদাহরণ রেখেছি, দেখো রস্বই, এ আর আ। লক্ষ্য করে দেখো, লাল তোমাদের খয়েরি অংশটা বা লাল অংশটা লক্ষ্য করে দেখো, আমরা বরাবর 4টে অক্ষরকে কভার করার চেষ্টা করেছি, 4টে ধ্বনিকে, রস্বই, এ আর আ। দেখো উদাহরণে করে 4টেই আছে। আবার এদিকে চলে এসো, কুঞ্চিত জায়গায় দেখো 3টে অক্ষরকে কভার করেছি ছকে, রস্যু, ও আর অ হচ্ছে, 3টাকে কভার করা আছে দেখো লম্বালম্বি ভাবে, তাহলে 3টে হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। এবার সংজ্ঞাটা তাহলে কি করে বলবো? সংজ্ঞাটা বলবো, দেখো লেখা আছে, আগে একটু পরিষ্কার করে বোঝো। এই স্বর উচ্চারণকালে ঠোঁট দুটি দুপাশে কম বেশি প্রসারিত হয়, ঠোঁটগুলি। তাহলে বলবো প্রসারিত হচ্ছে যে স্বরগুলি উচ্চারণকালে ঠোঁট দুটি দুপাশে কম বেশি প্রসারিত হয়, আর যখন কুঞ্চিত বলবো তখন সংকুচিত হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে ঠোঁটের আকৃতি অনুসারে যে মৌলিক স্বরের বা মৌলিক স্বরধ্বনির শ্রেণী বিভাগ, এটাও আমরা পেয়ে গেলাম। তোমরা অবশ্যই স্ক্রিনে ভালো করে দেখতে পাচ্ছ, বিষয়গুলোকে খাতাতে নোট করে নেবে। অনেকেই পিডিএফ চাও, দেখো পিডিএফ দিতে গেলে ক্লাস দিতে পারবো না, তোমরা চেষ্টা করো ক্লাসগুলো দেখে দেখে খাতায় তুলে নেওয়ার। আমি একদম প্রথম থেকে শুরু করেছি ব্যাকরণে আমরা অনেকটা দুর্বল ছিলাম, চেষ্টা করছি ব্যাকরণটাকে একটু এগিয়ে দেওয়ার। আচ্ছা, চলো পরের পাঠে যাই। পরের ভাগটা, ঠোঁটের ফাঁকা বা মুখগহ্বরের অবস্থা অনুসারে মৌলিক স্বরধ্বনির শ্রেণী বিভাগ। স্বরকে স্বরধ্বনি ধরে নেবে তোমরা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা এক্ষেত্রে কটা ভাগ করছি? 4টে। সংবৃত্ত স্বরধ্বনি, অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি আর বিবৃত স্বরধ্বনি। আচ্ছা, কালারগুলোকে লক্ষ্য করো, সবুজে দেখো সংবৃত লেখা আছে, আচ্ছা কমলা রঙের লেখা আছে অর্ধ সংবৃত,
হলুদে লেখা আছে অর্ধ বিবৃত, আর গোলাপিতে লেখা আছে বিবৃত। তাহলে চারটে ভাগ কিন্তু এই ছবির মধ্যে আছে, তো আগে খুঁজে পেয়েছো। তাহলে বলো তো সংবৃত কোন দুটোকে বলবো? রস্বই আর রস্যুকে। দেখো উদাহরণে ঘরে আছে, সংজ্ঞাটা পরে পড়বো। আর অর্ধ সংবৃত্ত কোন দুটোকে বলবো? এ আর ও আছে, অরেঞ্জ কালার ঘরটা লক্ষ্য করো, আছে না? আছে। আচ্ছা, অর্ধ বিবৃত কোন দুটোকে বলবো? এ আর অ, হলুদ রঙের ঘরটাতে আছে। আর দেখো আমরা বিবৃত কোনটাকে বলবো? আ কে বলবো। আচ্ছা, উদাহরণ মিলে গেছে, ভাগগুলো মিলে গেছে। এবার সংজ্ঞাগুলো দেখলেই হয়ে গেল। সংজ্ঞাগুলো ভিতরে যা লেখা আছে সেটা বললেই হয়ে যাবে। কি লেখা আছে? সংবৃত স্বরধ্বনি কাকে বলে? ধরো পরীক্ষায় এসেছে, তোমাকে জানতে চাওয়া হচ্ছে। বলবো যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে মুখগহ্বরের ফাঁক সবচেয়ে কম থাকে তাকে বলছি সংবৃত, সবচেয়ে কম। আর তাহলে উদাহরণগুলো কি? রস্বই, রস্যু। আর অর্ধ সংবৃত্ত কোনগুলোকে বলবো? মুখগহ্বরের ফাঁক সংবৃত্তের তুলনায় সামান্য খোলা থাকে, মানে ওটাতে থাকেই না, আর এটাতে আরেকটু বেশি খোলা থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ আর ও। আচ্ছা, অর্ধ বিবৃত কোনটাকে বলবো? মুখগহ্বরের ফাঁক, মানে যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে মুখগহ্বরের ফাঁক অর্ধ সংবৃত্তের তুলনায় আরেকটু বেশি থাকে, কিন্তু বিবৃতের তুলনায় কম থাকে। এটাকে আমরা বলছি অর্ধ বিবৃত স্বরধ্বনি, যেমন অ্যা আর অ। এবার আসি বিবৃততে। যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে বা যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরের ফাঁক সবচেয়ে বেশি হয় সেটাকে আমরা বলছি কি? বিবৃত স্বরধ্বনি বা বিবৃত স্বর, আ। হচ্ছে। তাহলে এই যে ছকের সাহায্যে শেখা, ছকের প্রেমে পড়া, অনেকটাই হয়েছে বোধহয় তোমাদের। বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে এসেছে না? তাহলে এই যে ছকটা কাজে এসেছে, মনে হচ্ছে কাজে এসেছে। যাই হোক, আমরা স্বরধ্বনির দুটো ভাগ আলোচনা করছিলাম। প্রথমত মৌলিকটা নিয়ে আলোচনা চলছে এখনো, যৌগিক কিন্তু এখনো আলোচনা করিনি। আচ্ছা, একটু দেখি যৌগিক স্বর বা যৌগিক স্বরধ্বনির ভাগগুলো আমাদের এখন প্রয়োজন নেই। আমরা মৌলিক থেকে স্বরধ্বনির শ্রেণী বিভাগগুলোই দরকার ছিল। আচ্ছা, তবুও এই যে যৌগিক স্বরধ্বনি কাকে বলে, তার অপর নাম কি, গঠন কেমন, উদাহরণ কি হতে পারে, এটা নিয়ে আর কি মতান্তর থাকতে পারে, দেখো সবটা তুলে ধরেছি। আচ্ছা, সংজ্ঞার দিকে যাই। যৌগিক স্বর কাকে বলে? যে সব, দেখো সবটা ডবল আছে। আচ্ছা, যে সব স্বর, স্বর হবে ওটা, হ্যাঁ, যে সব স্বর একাধিক স্বরের মিলনে গড়ে ওঠে, যেসব স্বরধ্বনি একাধিক স্বরের মিলনে গড়ে ওঠে সেই স্বরকে বিশ্লেষণ করা যায় তাকে যৌগিক স্বরধ্বনি বলে, আর যেটাকে বিশ্লেষণ করা যায় না সেটা মৌলিক স্বরধ্বনি বলে। সংজ্ঞাটা একটু মিস্টেক রয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এর অপর নাম কি? যৌগিক স্বরের অনেকগুলো অপর নাম পাওয়া যায়, যেমন দ্বিস্বর, সন্ধ্যাক্ষর, যুগ্ম স্বর, সন্ধিস্বর, এই নামগুলো পাওয়া যায়। এখন কথা হচ্ছে এই যৌগিক স্বর কিভাবে গঠিত হয়। দেখো, যৌগিক স্বর সাধারণত দুটি স্বরের মিলনে গঠিত হয়। আর মতান্তর আছে অবশ্যই নিয়ে, কিন্তু আমি বলবো যে দুটি স্বরের মিলনে গঠিত হয়। আচ্ছা, উদাহরণ কেমন? বাংলা ভাষায় যৌগিক স্বর প্রকৃতপক্ষে দুটি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ঔ। লক্ষ্য করে দেখো, ওই আর ঔ। আমরা কোন দুটো মিলে গঠিত হচ্ছে সেটা লিখে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে। ওই ও যোগ রস্বই আছে না, আর ও যোগ রস্যু। ক্লিয়ার? এবার এটা নিয়ে তো মতান্তর থাকবেই, নানা মুনির নানা মত। তাহলে এই মতান্তরগুলো কেমন? দেখো, দুটি স্বরের মিলনে গঠিত যৌগিক স্বরের সংখ্যা আসলে কত, আমরা তো দুটো বললাম। এটা নিয়ে মতান্তর আছে, যেমন বিদ্যাসাগর দুটোর কথা বলেছেন, কোনটা? ওই আর ঔ। সুকুমার সেনও দুটোর কথা বলেছেন, ওই আর ঔ। কিন্তু ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন না, যৌগিক স্বরের সংখ্যা হচ্ছে 25টি। এটা মোটামুটি মতান্তর পাওয়া যায়। তাহলে স্বরধ্বনি ও তার শ্রেণীবিভাগ সংক্রান্ত আলোচনা আর এই যে ছকের সাহায্যে বিষয়গুলোকে বুঝে নেওয়া, বিষয়টি কেমন লাগলো? দেখো, চেষ্টা করি কিভাবে আরেকটু নতুনত্ব দিয়ে তোমাদেরকে বোঝানো যায়, যাতে তোমাদের বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ক্লাসের মধ্যেই থাকে। এমনিতেই দুর্ভিক্ষের বাজার, তোমরা তো নিশ্চয়ই দেখোই যে চারিদিকে এখন শুধু ব্যবসার রমরমা। তার মধ্যে যে কজনই আমরা টিকে আছি, তোমাদের ভালোবাসার জন্যই নিশ্চয়ই আছি। যাই হোক, আমাকে অনেক ভালোবাসা তোমরা দিয়েছ,
যার জন্য শত কষ্টকে উপেক্ষা করেও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। যাই হোক, পাশে থেকো, আগামী দিনে আরও ভালো ভালো নতুন ক্লাস আনার চেষ্টা করব। আর ব্যাকরণ যখন ধরেছি, এখন ব্যাকরণ চলবে। আর পিএসসির ক্লাস সংক্রান্ত ক্লাস আপাতত এখন আমি দিচ্ছি না, আগে নতুন নোটিফিকেশান আসুক, সিলেবাস কি পরিবর্তন হচ্ছে সেটা দেখে নিই, এবং সর্বোপরি দেখব সিট সংখ্যা কত থাকছে, তারপর ভাবনা চিন্তা করব। যাই হোক, এখন বাংলা ব্যাকরণের ক্লাসগুলো এগিয়ে যাক, পরবর্তীতে আমি আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসব। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।